আজকে আমরা একটা দারুণ জিনিস নিয়ে কথা বলবো, ডেটা সেন্টার আর্কিটেকচার। মানে কিভাবে সময়ের সাথে সাথে এটা বদলেছে আর কেনই বা একটা একদম নতুন ধরনের পরিকাঠামোর দরকার পড়ল। তো চলুন আর দেরি না করে শুরু করা যাক। আচ্ছা, তো প্রথমে আমরা একটু ডেটা সেন্টার ইতিহাসটা দেখে নেব। না ভয় পাওয়ার কিছু নেই। এটা কোনো বোরিং ইতিহাসের ক্লাস হবে না। বরং আমরা দেখব কিভাবে একটা সাধারণ সমস্যা, মানে জটিলতা, ধীরে ধীরে বড় হয়ে উঠল। দেখুন, ডেটা সেন্টারের এই জার্নিটা কিন্তু বেশ মজার। একদম শুরুতে ছিল মেইন ফ্রেম, কম্পিউট আর স্টোরেজ একসাথে ছিল। কিন্তু সমস্যাটা কি ছিল জানেন? ওমচন দামি আর একদমই ফ্লেক্সিবল না। তো এরপর এলো স্ট্যান্ডালোন সার্ভার। এতে ফ্লেক্সিবিলিটি তো বাড়ল, কিন্তু নতুন সমস্যা দেখা দিল। রিসোর্সগুলো সব আলাদা আলাদা হয়ে গেল, যেটাকে আমরা বলি সাইলো। এই সাইলোগুলো ভাঙতে এলো সেন্ট্রালাইজড স্টোরেজ, মানে স্যান। স্টোরেজ তো এক জায়গায় এলো, কিন্তু স্যান নিজেই একটা নতুন সাইলো হয়ে দাঁড়ালো। সাথে যোগ হলো বাড়তি ম্যানেজমেন্টের ঝামেলা। আর শেষে যখন ভার্চুয়ালাইজেশন এলো, তখন তো সার্ভারগুলো একসাথে হলো ঠিকই, কিন্তু স্যানের ওপর চাপ পড়ল মারাত্মক। আর শুরু হলো ভিএম স্প্রল, মানে হাজার হাজার ভার্চুয়াল মেশিনের একটা জগা খিচুড়ি অবস্থা। সব মিলিয়ে ব্যাপারটা আরও জটিল হয়ে গেল। তো ভার্চুয়ালাইজেশন যে একটা বিশাল ব্যাপার ছিল তাতে কোনো সন্দেহ নেই, কিন্তু এর প্রতিশ্রুতি আর বাস্তবতার মধ্যে একটা মস্ত বড় ফাঁক থেকে গেছিল। যেমন ধরুন, বলা হয়েছিল কম্পিউট রিসোর্স খুব ভালোভাবে ব্যবহার করা যাবে, কিন্তু বাস্তবে দেখা গেল স্টোরেজের ওপর অসম্ভব চাপ পড়ছে। বলা হয়েছিল ওয়ার্কলোড একসাথে করা যাবে, কিন্তু উল্টো ম্যানেজমেন্টের জটিলতা আরও বেড়ে গেল। আর শেষমেশ সেই স্টোরেজই হয়ে দাঁড়ালো সবচেয়ে বড় বাধা। আচ্ছা, তো স্টোরেজের এই পারফরম্যান্সের সমস্যা মেটাতে নিয়ে আসা হলো এসএসডি। ভাবা হলো এবার সব ঠিক হয়ে যাবে, কিন্তু হলোটা কি? সমস্যাটা শুধু জায়গা বদল করল, মানে বটলনেকটা এক জায়গা থেকে সরে আরেক জায়গায় চলে গেল। কারণ এসএসডিগুলো এতটাই ফাস্ট ছিল যে স্টোরেজ কন্ট্রোলার বা নেটওয়ার্ক সেই স্পিডের সাথে পাল্লা দিতেই পারছিল না। ফলে ওরাই হয়ে গেল নতুন বটলনেক। এই যে এত সব জটিলতা, এত সমস্যা, এর সমাধানটা এলো থেকে জানেন? বড় বড় ক্লাউড কোম্পানিগুলোর কাছ থেকে। আর এখান থেকেই শুরু হলো ওয়েব স্কেল বিপ্লব, পরিকাঠামো তৈরির একটা একদম নতুন দিগন্ত। এখন প্রশ্ন হলো, এই ওয়েব স্কেল জিনিসটা আসলে কি? খুব সহজ করে বললে এটা হলো পরিকাঠামো আর কম্পিউটিং ডিজাইন করার একটা নতুন অ্যাপ্রোচ বা পদ্ধতি। আর একটা ভুল ধারণা কিন্তু ভাঙা দরকার। অনেকেই ভাবেন এটা শুধু গুগল বা ফেসবুকের মতো বিশাল কোম্পানিদের জন্য। একদমই না। এই আইডিয়াটা যে কোনো স্কেলের সিস্টেমে, এমনকি মাত্র 3টা নোড দিয়েও শুরু করা যায়। ওয়েব স্কেলের প্রথম আর সবচেয়ে গুরুত্বপূর্ণ নীতিটা হল হাইপার কনভার্জেন্স। এর মানে হল কম্পিউট আর স্টোরেজের মতো আলাদা আলাদা জিনিসকে সফটওয়্যারের মাধ্যমে একটা ইউনিটে জুয়ে দেওয়া। ব্যাপারটা অনেকটা এরকম, ধরুন আপনি একটা গাড়ি বানাবেন। আলাদা আলাদা পার্টস কিনে জোড়া দেওয়ার থেকে একটা ইঞ্জিনিয়ার্ড কমপ্লিট গাড়ি কেনা অনেক সহজ আর নির্ভরযোগ্য, তাই না? হাইপার কনভার্জেন্সের আইডিয়াটাও ঠিক এমনই। এরপর আসছে দ্বিতীয় নীতি, সফটওয়্যার ডিফাইন্ড ইন্টেলিজেন্স। আগে কি হতো? রেড কন্ট্রোলারের মতো দামি স্পেশাল হার্ডওয়্যারের ওপর সব ইন্টেলিজেন্স বা লজিক আটকে থাকত। আর এখন সেই সব কাজ সফটওয়্যার দিয়েই করা হয়, সাধারণ x86 সার্ভারের ওপর। লাভটা কি? আরে লাভ তো অনেক। খুব তাড়াতাড়ি নতুন নতুন ফিচার যোগ করা যায়, আর কোনো একটা কোম্পানির দামি হার্ডওয়্যারের ওপর আটকে থাকতে হয় না। আর 3 নম্বর নীতিটা কিন্তু দারুণ ইন্টারেস্টিং, ডিস্ট্রিবিউটেড অটোনমাস সিস্টেম। দেখুন, পুরনো সিস্টেমগুলো বানানো হতো এই ভেবে যে হার্ডওয়্যার কখনো ফেল করবে না, কিন্তু ওয়েব স্কেল অ্যাপ্রোচটা ঠিক তার উল্টো। এখানে ধরেই নেওয়া হয় যে হার্ডওয়্যার ফেল করবেই, এটা শুধু সময়ের অপেক্ষা। তাই পুরো সিস্টেমটাকে এমনভাবে তৈরি করা হয় যেন কোনো একটা অংশ ফেল করলেও সিস্টেমটা নিজে থেকেই সেটা সামলে নিতে পারে, মানে সেলফ হিলিং, আর কোনো ডাউনটাইমও হয় না। তো এই যে 3টে নীতির কথা বললাম, হাইপার কনভার্জেন্স, সফটওয়্যার ডিফাইন্ড আর ডিস্ট্রিবিউটেড সিস্টেম, এদের মধ্যে কমন জিনিসটা কি? মূল সূত্রটা কি? একটাই উত্তর, ডেটা লোক্যালিটি। মানে ডেটাকে কম্পিউটের যতটা সম্ভব কাছে রাখা। আর কেন এটা এত জরুরি সেটা বুঝতে হলে আমাদের লেটেন্সি বা ডেটা অ্যাক্সেসের সময়টা বুঝতে হবে। এই টেবিলটা একটু খেয়াল করুন, তাহলেই ব্যাপারটা জলের মতো পরিষ্কার হয়ে যাবে।
দেখুন, প্রসেসরের L1 ক্যাশ থেকে ডেটা পেতে সময় লাগে মাত্র আধা ন্যানোসেকেন্ড, মেইন মেমোরি থেকে প্রায় 100 ন্যানোসেকেন্ড। কিন্তু সেই একই ডেটা যদি নেটওয়ার্ক পেরিয়ে অন্য কোনো সার্ভার থেকে আনতে হয়, তাহলে সময় লাগে প্রায় 5 লক্ষ ন্যানোসেকেন্ড। ভাবা যায়, এটা লোকাল এসএসডির থেকেও প্রায় 3 গুণ বেশি সময়। 5 লক্ষ%! অবিশ্বাস্য, তাই না? লোকাল মেমোরি থেকে ডেটা নেওয়ার তুলনায় নেটওয়ার্ক দিয়ে ডেটা আনতে গেলে পারফরম্যান্সের ওপর ঠিক এতটা প্রভাব পড়তে পারে। আর ঠিক এই কারণে ডেটার লোকালিটি, মানে ডেটাকে কম্পিউটার কাছে রাখাটা এত বেশি জরুরি। আচ্ছা, এতক্ষণ তো আমরা ওয়েব স্কেলের থিওরি নিয়ে কথা বললাম, কিন্তু বাস্তবে এটাকে কাজে লাগানো হয় কিভাবে? এখানেই আসছে নিউট্রনিক্স। চলুন এবার দেখা যাক নিউট্রনিক্স আর্কিটেকচার কিভাবে এই ওয়েব স্কেলের ধারণাগুলোকে সত্যি করে তুলেছে। নিউট্যানিক্সের মূল আইডিয়াটা হলো এর বিল্ডিং ব্লক বা নোড। প্রত্যেকটা নোডের মধ্যে কম্পিউটার স্টোরেজ একসাথে ইন্টিগ্রেট করা থাকে। কম্পিউটার জন্য চলে একটা হাইপারভাইজার, আর স্টোরেজ ম্যানেজ করার জন্য থাকে একটা স্পেশাল ভার্চুয়াল মেশিন, যেটাকে বলা হয় কন্ট্রোলার ভিএম বা সিভিএম। এই সিভিএমটাই ওই নোডের লোকাল এসএসডি বা হার্ড ডিস্কগুলো সামলায়। ফলে প্রত্যেকটা নোড নিজেই একটা স্বয়ংসম্পূর্ণ ইউনিট। আর এই পুরো আর্কিটেকচারের ফাউন্ডেশন বা ভিত্তি হল অ্যাক্রোপলিস। বলতে পারেন এটাই হল নিউট্রনিক্স প্ল্যাটফর্মের ইঞ্জিন। এই অ্যাক্রোপলিসই অনেকগুলো আলাদা আলাদা নোডের রিসোর্সকে একসাথে করে একটা বিশাল শক্তিশালী স্টোরেজ পুল তৈরি করে আর ডেটাকে সুরক্ষিত রাখে। তো অ্যাক্রোপলিসটি কি কাজ করে? প্রথমত, এটা সব নোডের লোকাল এসএসডি আর হার্ড ডিস্ক মিলিয়ে একটা ডিস্ট্রিবিউটেড স্টোরেজ ফ্যাব্রিক বা ডিএসএফ তৈরি করে। দ্বিতীয়ত, অ্যাপ মোবিলিটি ফ্যাব্রিকের মাধ্যমে ভার্চুয়াল মেশিনগুলোকে ম্যানেজ করে। এর নিজস্ব একটা হাইপারভাইজারও আছে, যার নাম AHV। আর সবচেয়ে জরুরি হলো, এটা ডেটার একাধিক কপি রেখে, মানে রেপ্লিকেশন ফ্যাক্টর দিয়ে ডেটাকে সুরক্ষিত রাখে, আর কোনো সমস্যা হলে নিজে থেকেই সিস্টেমকে সারিয়ে তোলে। আচ্ছা, অ্যাক্রোপলিস যদি ইঞ্জিন হয়, তাহলে প্রিজম হলো গাড়ির ড্যাশবোর্ড বা কন্ট্রোল প্যানেল। এটা হলো একটা সিঙ্গল পেন অফ গ্লাস ম্যানেজমেন্ট সিস্টেম, মানে একটাই জায়গা থেকে এক ক্লিকে পুরো ইনফ্রাস্ট্রাকচারটা ম্যানেজ করা যায়। পুরনো দিনের মতো 10টা আলাদা আলাদা টুল খোলার কোনো ঝামেলাই নেই। এই প্রিজমের আবার দুটো ফ্লেভার আছে। একটা হলো প্রিজম এলিমেন্ট, যেটা প্রত্যেকটা ক্লাস্টারের সাথে বিল্ট ইন থাকে আর শুধু ওই ক্লাস্টারটাকেই ম্যানেজ করে। আর দ্বিতীয়টা হলো প্রিজম সেন্ট্রাল। এটা একটা আলাদা সফটওয়্যার, যা দিয়ে অনেকগুলো ক্লাস্টার বা অনেকগুলো আলাদা আলাদা ডেটা সেন্টারকে একটাই জায়গা থেকে ম্যানেজ করা যায়। এতক্ষণ ধরে তো আমরা অনেক টেকনিক্যাল জিনিস নিয়ে কথা বললাম, কিন্তু আসল প্রশ্নটা হলো সো হোয়াট, মানে এতে লাভটা কি? সবচেয়ে বড় লাভ হলো আইটি টিমের ফোকাস বদলে যায়। তারা সারাদিন শুধু সিস্টেম ঠিক রাখার কাজ থেকে বেরিয়ে এসে নতুন কিছু করার, মানে ইনোভেশনের দিকে মন দিতে পারে। যদি নিউট্যানিক্স অ্যাপ্রোচের সুবিধাগুলো একবারে বলতে হয়, তাহলে 4টে পয়েন্টে বলা যায়। 1. ছোট করে শুরু করে যখন দরকার তখন একটা একটা করে নোড যোগ করে স্কেল করা যায়, আর পারফরম্যান্সও একদম প্রেডিক্টেবলভাবে বাড়ে। 2. কম্পিউট, স্টোরেজ আর ভার্চুয়ালাইজেশন সব এক হয়ে যাওয়ায় পুরনো আইটি সাইলো বা ব্লেম গেমের কোনো জায়গাই থাকে না। 3. ওয়ান ক্লিক আপগ্রেডের মতো ফিচারগুলো দিয়ে ম্যানেজমেন্ট এতটাই সহজ হয়ে যায় যে ভাবা যায় না। আর এই সব কিছুর ফল কি? 4 নম্বর পয়েন্ট, আইটি টিম ইনফ্রাস্ট্রাকচার নিয়ে কম ভেবে অ্যাপ্লিকেশন আর বিজনেসের ভ্যালু বাড়ানোর দিকে বেশি সময় দিতে পারে। তো আলোচনা শেষ করার আগে একটা প্রশ্ন সবার জন্য। ভাবার বিষয় হলো, একটা প্রতিষ্ঠানের যে পরিকাঠামো, সেটা কি তাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করছে, নাকি পুরনো দিনের জটিলতায় আটকে রাখছে? উত্তরটা কিন্তু খুব জরুরি।